হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025-এর ফিজিক্সের ফার্স্ট সেট অর্থাৎ SC1-এ এমসিকিউ এসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আমি একটু লেটই করে ফেলেছি, কারণ এবিটিএ টেস্ট পেপার বেশ কিছুদিন আগে বেরিয়ে গিয়েছে, একটু লেট হয়ে গেছে। বাট এর পরে থেকে আশা করছি তোমরা রেগুলারলি এবিটিএ টেস্ট পেপার সলভ এর ভিডিও পেয়ে যাবে। পাশাপাশি আমি WBH-এর টেস্ট পেপারের সলভের একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেব, যেখানে পরপর সেটগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই টেস্ট পেপার সলভ পেতে গেলে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ এই কোশ্চেনগুলো সলভ করলে তোমাদের এইচএসের জন্য সত্যিই খুব উপকার হবে। সুতরাং তোমরা কেউ স্কিপ করে এগিয়ে যাবে না। তো দেখো, ফার্স্ট এমসিকিউটা যেটা আমাদের জন্য আছে, 1 নম্বর এমসিকিউ বলছে, চিত্রে এস হলো একটি গাউসীয় তল। আচ্ছা, এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব মানে কোন আধানের জন্য থাকবে, এটাই বলতে চেয়েছে। মানে এই তলে কোন কোন আধানের জন্য তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব থাকবে। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি প্রথমে যখন সলভ করেছি আমি যখন প্রথমে সলভ করেছি, সেখানে আমি পড়ার সময় তড়িৎ ক্ষেত্র না ভেবে তড়িৎ ফ্লাক্স ভেবেছি। অর্থাৎ প্রথমে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি না ভেবে আমি ইলেকট্রিক ফ্লাস্ক ভেবেছিলাম। ঠিক আছে, ফ্লাস্ক ভেবে আমি অ্যান্সারটা এখানে ভুল করেছি, ওই জন্য আমি সাদা মার্ক করে দিয়েছি। কারণ আমি পরে যখন আর একবার দেখলাম, তখন দেখলাম যে ওখানে আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, দেন আমি বুঝলাম যে ওটা আমার একটা মিস্টেক হয়ে গেছে, তাই জন্য আমি ওটাকে সাদা মার্ক করে দিয়েছি। এখানে খুব ভালো করে জিনিসটা দেখবে, যদি ইলেকট্রিক ফ্লাস্ক বলতো তাহলে শুধুমাত্র ওই যে গসিয়ান সারফেস আছে তার মধ্যে যে চার্জগুলো আছে সেগুলোর জন্যই হতো, সেগুলোর জন্যই অস্তিত্ব থাকতো ইলেকট্রিক ফ্লাস্কের। এখানে যেহেতু বলেছে ইলেকট্রিক ইন্টেন্সিটি, 3টে চার্জের জন্যই ইলেকট্রিক ইন্টেন্সিটির অস্তিত্ব থাকবে। অর্থাৎ এখানে অপশান সি, সবগুলির জন্যই এখানে ইলেকট্রিক ফ্লাস্ক ইন্টেন্সিটি অস্তিত্ব থাকবে। ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন। যদি শুধুমাত্র ঘুরিয়ে দিয়ে বলে তড়িৎ ফ্লাস্ক অর্থাৎ ইলেকট্রিক ফ্লাস্ক, তখন ভিতরে যে চার্জগুলো আছে এই দুটোর জন্য। যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে, তাহলে আমাদের অপশান সি সবগুলির জন্যই রাইট অ্যান্সার হবে। ওকে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলোই এবিটিএ থেকে আমাদের তৈরি করতে হবে, কারণ এই যে কোশ্চেন, এটা কিন্তু একটু মডারেট কোশ্চেন এবং অন্যান্য কোশ্চেন থেকে ডিফারেন্ট টাইপের কোশ্চেন। ঠিক আছে, ওকে। দেখো কোশ্চেন নম্বর 2 বলেছে, সি ধারকত্বের একটি সমান পাত ধারককে ভি বিভবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব ডি হলে পাত দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত? আমাদের দিয়েছে দ্য ক্যাপাসিট্যান্স অফ এ প্যারালাল পাথ ক্যাপাসিটর সি, potential V, আর ডিফারেন্স বিটুইন টু প্লেট ইজ ডি। ওকে, তাহলে আমরা কি জানি, ওই পাথটা সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব সি সমান হবে এপসাইলন আলফা বাই ডি। আচ্ছা, আলফাটা কি? আলফাটা হচ্ছে প্রত্যেকটা পাথের ক্ষেত্রফল, আর ডিটা হচ্ছে ডিস্টেন্স, যে দুটো পাথ আছে তাদের মধ্যে দূরত্ব। আচ্ছা, তারপরে ক্রিয়াশীল বল এফ, এই যে সূত্রটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই হচ্ছে এখানে জানলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটাই হচ্ছে এখানে আসল। এই ফর্মুলাটা অনেকে জানে না, এই ফর্মুলাটা দেখে নাও। এফ সমান কিউ স্কোয়ার বাই 2 আলফা এপসাইলন। ঠিক আছে, যে কিউ সমান আমরা জানি সিবি, আর সি সমান দেখেছি এপসাইলন আলফা বাই ডি, তাহলে এপসাইলন আলফা বাই ডি ইন্টু ভি। এখানে বসিয়েছি কিউ স্কোয়ার মানে এপসাইলন স্কোয়ার আলফা স্কোয়ার ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার, এপসাইলন স্কোয়ার আলফা স্কোয়ার ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর 2 আলফা এপসাইলন আছে। ঠিক আছে, আলফা এপসাইলন একটা একটা কাটলে এপসাইলন আলফা ভি স্কোয়ার বাই এই ডি স্কোয়ারটাকে করলাম 2D বাই ডি, এই সরি 2D ইন্টু ডি। এই যে টার্মটা এপসাইলন আলফা বাই ডি, এইটা দেখো সি, তাহলে আমরা বসিয়ে দিলাম সি, তাহলে সি ভি স্কোয়ার বাই 2D। অপশান কোনটার সঙ্গে মিলছে? দেখো অপশান বি এর সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, অপশান বি মিলছে
cv²/2d। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল কোশ্চেন নাম্বার 2। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি ভাবলাম যে টেস্ট পেপার সলিউশন যেহেতু করছি, তাই টেস্ট পেপার সলিউশনের প্রত্যেকটা ভিডিওর শেষে আমি তোমাদের জন্য একটা করে কোশ্চেন রাখবো, এবং আমি দেখবো যে তোমরা কতজন কোশ্চেনটার অ্যান্সার দিতে পারো। যারা কোশ্চেনের অ্যান্সারটা পারবে ভিডিওতে কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওতে যে প্রশ্ন থাকবে এর পরের ভিডিওতে আমি সেই প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের উত্তর বলে পরবর্তী ভিডিও স্টার্ট করবো। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে এরকম স্ট্র্যাটেজি ফলো করো, ঠিক আছে? তোমরাও লাস্টে থাকা কোশ্চেনটা দেখবে এবং অ্যান্সারটা করে আমাকে জানাবে কমেন্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার সি আছে 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খড়িত অবস্থায় আছে, ওটাকে 5 অ্যাম্পিয়ারে কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত? ঠিক আছে, তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আগে জানতে হবে কোনো সেলের ক্যাপাসিটি 60 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কী বোঝায়। কোনো সেলের ক্যাপাসিটি 60 অ্যাম্পিয়ার আওয়ার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওই কোষটি থেকে 1 অ্যাম্পিয়ার মানে স্থির মানে তড়িৎ প্রবাহ পেতে গেলে সেটা 60 আওয়ার দেবে, তার বেশি দেবে না। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা যদি 2 অ্যাম্পিয়ার করে পেতে চাই তাহলে 30 ঘন্টা দেবে। আবার রিভার্সে ভাবলে ওইটাকে যদি আমরা সম্পূর্ণ খড়িত অবস্থা থেকে আহিত করতে চাই, 1 অ্যাম্পিয়ার করে প্রবাহ যদি দিই তাহলে 60 আওয়ার লাগবে, আর যদি 5 অ্যাম্পিয়ার করে দিই তাহলে 12 আওয়ার লাগবে। ঠিক আছে, দেখো একদম সিমিলার, 60/5 সমান 60/5 সমান 12 আওয়ার, মানে 12 আওয়ার লাগবে। আচ্ছা, এটাকে যদি আমরা 5 না করে 10 অ্যাম্পিয়ার করে মানে আহিতকরণের সময় 10 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠাতাম তাহলে কি হতো? 6 ঘন্টা লাগতো, 6 আওয়ার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হচ্ছে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, 12H, অর্থাৎ 12 ঘন্টা। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেন দেখবো, চলো। নেক্সট কোশ্চেন বলেছে যে এম ভর এবং ই আধানের একটি ইলেকট্রন একটি চৌম্বক ক্ষেত্রের বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত কত? আমাদের তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম এর রেশিওটা বার করতে বলেছে। আচ্ছা, আমরা একটা রিলেশন জানি, PM সমান E/2m ইন্টু এল। এখানে আমরা ভেক্টর নোটেশন ব্যবহার করতে পারি কারণ দুটোই ভেক্টর কোয়ান্টিটি আর এটা একই দিকেই কাজ করছে। ঠিক আছে, এখানে ইটা আমরা জেনে গেছি যে ইলেকট্রনের চার্জ, এমটা ইলেকট্রনের ওয়েট, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, পিএমটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট PM সমান E/2m ইন্টু এল, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট PM/L অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু হবে E/2m। দেখো কোন অপশানের সঙ্গে মিলছে? অপশান সি এর সঙ্গে মিলছে, E/2m। ঠিক আছে, তাহলে হয়ে গেল 4-এর দাগেরটা। এবার আমরা যাব 5-এর দাগে। তো দেখো 5 নাম্বার কোশ্চেন বলেছে সঠিক বক্তব্যটি নির্বাচন করো। কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্ট বলেছে তিরশ্চুম্বক পদার্থের ভেদ্যতা 1 অপেক্ষা বেশি। তিরশ্চুম্বক পদার্থ মানে হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। আমরা কি জানি, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের যে মিউআর অর্থাৎ রিলেটিভ পারমিয়াবিলিটি সেটা হচ্ছে <1। প্যারাম্যাগনেটিক পদার্থের রিলেটিভ পারমিয়াবিলিটি <1, তবে সেটা খুব মানে 1-এর থেকে বড় কিন্তু খুব একটা বড় নয়। আর ফেরোম্যাগনেটিক অর্থাৎ অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে সেটা 1-এর থেকে মাছ গ্রেটার। ঠিক আছে, সো আমাদের এখানে দিয়েছে ফার্স্ট যে অপশন, তিরশ্চুম্বক অর্থাৎ ডায়াম্যাগনেটিক পদার্থের চুম্বক ভেদ্যতা অপেক্ষা বেশি।
দেখতে পাচ্ছি এটা ভুল আছে। অপশন বি আছে পরশ্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা ধনাত্মক। পরশ্চুম্বক মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের যেহেতু প্যারাম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে মিউ আর গ্রেটার দ্যান 1 হয়, আমরা জানি যে চুম্বক প্রবণতা কে সমান মিউ আর -1। এখানে একটা মিস্টেক আছে, মিউ আর সমান কে -1 আছে, ওটা হবে কে সমান মিউ আর -1। এবারে যদি মিউ আরটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে কেটা সমান কি হবে, মিউ আর -1 মানে একের থেকে বড় কিছু সংখ্যাকে আমরা এক থেকে বিয়োগ করছি, মানে সেটা অবশ্যই 0-র থেকে বড়। আই মিন সেটা একটা পজিটিভ কোনো নাম্বার হবে। ঠিক আছে, তাহলে অপশন বি সঠিক স্টেটমেন্টই দিয়েছে, তাহলে অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব 6 দাগের কোশ্চেন। এল সমান 3 মিলিহেনরি স্বাবেশাঙ্ক বিশিষ্ট কোনো কুণ্ডলিতে টি সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান টি স্কোয়ার e⁻⁻t হলে কত সময়ে তড়িৎচালক বল শূন্য হবে? দেখো, আমরা তড়িৎচালক বল ই সমান -L/dI/dt, আমাদের কি বলে দিয়েছে যে তড়িৎচালক বল শূন্য, তাহলে L/dI/dt সমান শূন্য। বলেছি কত সময় সেটা হবে। ঠিক আছে, তাহলে di/dt আমাদের বের করতে হবে যেহেতু আই দেওয়া আছে। ওকে, দেখো আয়ের মান আছে টি স্কোয়ার e⁻², এটা হচ্ছে ইউভি ফর্মে আছে, ইউভি। এটাকে আমাদের একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে ডেরিভেটিভ করতে হবে। আশা করছি তোমরা ইউভি ডেরিভেটিভ কীভাবে করতে হয় জানো। প্রথমে টি স্কোয়ারের ডেরিভেটিভ করেছি 2t e⁻⁻t, তারপর e⁻⁻t ডেরিভেটিভ e⁻⁻t আর -t এর ডেরিভেটিভ -1। ক্যালকুলেশন করেছি, প্রথমে টি কমন নিয়েছি, তারপরে e⁻⁻t কমন নিয়েছি, t-2 সমান 0 এসছে, t সমান 2 এসছে, অর্থাৎ t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময় তড়িৎচালক বল শূন্য হবে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, কোনটি সময়ের মাত্রা নয়? প্রথমে L/R আছে। আচ্ছা, এল আমরা আগেই কি দেখলাম, L ইন্টু di/dt সমান হচ্ছে ই, তড়িৎচালক বল। ঠিক আছে, তাহলে এল সমান কি E/di ইন্টু ডিটি। আচ্ছা, এখানে এই di/dt-কে এভাবে লেখা যায় না, আমি ওইভাবে ঠিক লিখতে যাইনি। অ্যাকচুয়ালি আমি এটার ভাগে এনেছি। E/I সমান আমরা জানি আর মানে হচ্ছে, আমি রেজিস্ট্যান্সের কথা বলছি, তাহলে এটার ইউনিট রো ইন্টু টি, রো ইন্টু সেকেন্ড দেবো যেহেতু সময়। দেখো সেটাই করেছি, এল এর ইউনিট দিয়েছি আমরা ও রো ইন্টু টি, আর আর এর যেহেতু রো, তাহলে কাটাকুটি করতে টি এসছে, মানে L/R এর মাত্রা হচ্ছে টি, মানে একটা সময়ের এই যে L/R এর ইউনিট হচ্ছে সেকেন্ড, সময়ের ইউনিটের সমান। সি আর আছে, সিটাকে আমরা করেছি Q/V, এবারে Q/V/R, V/R এর মান আই, তাহলে Q/I, কিউ সমান আই ইন্টু টি, তাহলে আই কেটে গেলে টি আসছে, মানে সিআর এর ইউনিটও হচ্ছে টাইমের ইউনিটের সমান। 3 নাম্বার আসছে, দেয়া আছে 1/√LC। আচ্ছা, আমরা জানি কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অর্থাৎ অনুনাদি কম্পাঙ্ক ওমেগা সমান 1/2π√LC, আর ওমেগার ইউনিট আমরা কি জানি, সেকেন্ড ইনভার্স হয়, মানে 1/t হয়। তাহলে 1/t সমান যদি 1/2π√LC হয়, তাহলে এলসি এর ইউনিটই টি, যেহেতু 2π কনস্ট্যান্ট। তাহলে এলসি এর ইউনিট যদি √LC এর ইউনিট যদি টি হয়, তাহলে এলসি এর ইউনিট টি স্কোয়ার, তাহলে এলসিটার ইউনিট টাইমের ইউনিটের সঙ্গে সমান নয়,
তার মানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। এলসি এর মাত্রা টি স্কোয়ার। তাই এলসি এর মাত্রা সময়ের মাত্রার সঙ্গে সমান নয়, বরং সময়ের বর্গের মাত্রার সঙ্গে সমান। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন 8-এর দাগ। বলছে ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রদত্ত কোন সমীকরণ দ্বারা সূচিত হয়? অপশান কিছু দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি কি এই চুম্বক ক্ষেত্রের, সরি এটা চুম্বক ক্ষেত্র হবে না, এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের অভিমুখ সেটা ই ক্রস বি এর অভিমুখের সঙ্গে সমান। আর আমরা কি জানি যে আই জে কে এই দুটো গুণ হলে, এই দুটোর প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট হলে এইটা পাও, এই দুটোর ক্রস প্রোডাক্ট হলে এইটা পাও, আবার এই দুটোর ক্রস প্রোডাক্ট হলে এইটা পাও। ঠিক আছে, তাহলে এইটা যদি আই আর এটা যদি জে হয় তাহলে 3 নাম্বারটা কে পাবো, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের অভিমুখ কে পাবো। তাহলে ই সমান ই আই ক্যাপ হবে, বি সমান বি জে ক্যাপ হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। দেখো 9 নম্বর কোশ্চেন বলেছে কাঁচ নির্মিত একটি সমতলাবতল লেন্সের বক্রপৃষ্ঠের বক্রতা 50 সেন্টিমিটার। লেন্সের ক্ষমতা কত? লেন্সটাকে আমি ড্র করেছি। ফার্স্ট তলটা হচ্ছে সমতল, সেকেন্ড তলটা হচ্ছে অবতল। আমি এখানে লেন্স মেকার ফর্মুলা ইউজ করেছি 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা। মিউ আছে 1.5 বসিয়েছি। সমতল দর্পণের ক্ষেত্রে রেডিয়াস আমরা জানি কি হয়, ইনফিনিটিভ। তাহলে 1/∞ মাইনাস 1/2 করেছি, আসলে 50 সেন্টিমিটার আছে, 50 সেন্টিমিটার মানে হাফ মিটার, হাফ করেছি। 1/∞ মানে 0, তার মানে -2, মানে 0.5 ইন্টু -2 মানে -1। আর আমরা কি জানি লেন্সের ক্ষমতা পি সমান 1/f, তাহলে এটাই হচ্ছে ক্ষমতার লেন্সটার মানে -1 ডায়োপ্টার। ঠিক আছে, এখানে তোমরা দেখবে দুটো অপশান সেম আছে, দুটো অপশান সেম আছে। ঠিক আছে, ওই দুটো অপশানের মধ্যে কোনো একটা অপশান আমাদের উত্তর হবে। যেহেতু দুটো অপশান সেম আছে তার মানে এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে, তোমরা দেখবে অপশান নিয়ে আর অপশান সি দুটো সেম আছে, তাই আমি এখানে কোনো অপশান লিখিনি। ঠিক আছে, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, তোমরা অ্যান্সার সেখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, যেহেতু অপশান ঠিক নেই আমি তাই কোনো অপশান এখানে লিখিনি। ঠিক আছে, তারপর 10 নম্বর কোশ্চেন দেখো। বলছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হলো I0। একটি ছিদ্র বন্ধ করে দেওয়া হলে তীব্রতা হবে। খুব ভালো কোশ্চেন এটা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনের জন্য প্রিপেয়ার থেকো, খুব ভালো কোশ্চেন। দেখো এটা আমি সলভ করেছি। আমি ধরে নিয়েছি যে প্রত্যেকটা তরঙ্গের বিস্তার অ্যাম্প্লিটিউড ইজ এ, তাহলে এ ম্যাক্সিমাম এ কত হবে, এ প্লাস এ সমান 2a। আর আমরা কি জানি যে ইন্টেন্সিটি সমান হচ্ছে অ্যাম্প্লিটিউড স্কোয়ার, তীব্রতা সমান অ্যাম্প্লিটিউড স্কোয়ার। আর অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম মানে 2a মানে 4a মানে 4i। আমি এখানে ধরে নিয়েছি যে প্রত্যেকটা ছিদ্রের জন্য তীব্রতা হচ্ছে i। একটা ছিদ্র বন্ধ করে দেওয়া হলে সেটা আমরা ধরে নিয়েছি আই ড্যাশ সমান একটা ছিদ্র বন্ধ করা হলে বিস্তার হবে এ, তাহলে এ স্কোয়ার সমান আই সমান এখানটায় দেখো আই ম্যাক্স সমান 4i, তাহলে আই সমান আই ম্যাক্স বাই 4, আর আই ম্যাক্সিমামের ভ্যালু আমাদের দেওয়া আছে
আই নট। দেখো আমাদের দিয়েছে সর্বোচ্চ তীব্রতা হচ্ছে আই নট, তাহলে আই নট বাই 4। অপশান বি, তাহলে অপশান বি আই নট বাই 4 হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু টাইম দিয়ে দেখবে জিনিসটা, ঠিক আছে। নেক্সট বলেছে ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং আপতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্রটি। ঠিক আছে, দেখো এখানে আমি লেখচিত্রটা এঁকে দিয়েছি, অপশান ডি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, যেহেতু গতিশক্তির সঙ্গে বিকিরণের কম্পাঙ্ক বলেছে, তাহলে এইটা হবে। এটা হচ্ছে নিউ নট, মানে হচ্ছে এটা সূচনা কম্পাঙ্ক। ঠিক আছে, দেখো এই সূচনা কম্পাঙ্ক ক্রস করলে নিউ বাড়ার সাথে সাথে ইকে বাড়ছে, অর্থাৎ কম্পাঙ্ক বাড়ার সাথে সাথে গতিশক্তি বাড়ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে 4H, মানে 4টে হাইড্রোজেন থেকে একটা হিলিয়াম তৈরি হয়েছে। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? দেখো এখানে 4টে হাইড্রোজেন অর্থাৎ 4টে ছোট নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস তৈরি করেছে, তার মানে এটা নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। তারপরে দেখো ট্রানজিস্টর আলফা দিয়েছে, এখানে বিটা বের করতে হবে। বিবর্ধন গুণক বিটা এর মান কত? আমরা কি জানি বিবর্ধন গুণক বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। আলফার মান 0.96, ক্যালকুলেশন করেছি 1 মাইনাস 0.96, মানে অ্যান্সার হচ্ছে 24। অপশান সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, লাস্ট এমসিকিউ দেখো, বলেছে সঞ্চার ব্যবস্থার প্রধান অংশগুলো কি কি। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যে অপশানগুলো দিয়েছে, অপশানগুলো কোনোটা ছাড়াই সঞ্চার ব্যবস্থা চলবে না। এখানে প্রেরকেরও দরকার, গ্রাহকেরও দরকার এবং বাহকেরও দরকার, তাহলে সবগুলোই হচ্ছে এখানকার সঞ্চার ব্যবস্থার প্রধান অংশ। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এবারে এসে কিউ 4টে দেখে নেবো, 4টে এসে কিউ। দেখো ফার্স্ট এসে কিউ আছে, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণ 0 ডিগ্রি হয়? সরি, নিরক্ষরেখায় বিনতি কোণ 90 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। ঠিক আছে, আর যদি বলে কোথায় 90 ডিগ্রি হয়, তাহলে 2 মেরুতে হয়। ঠিক আছে, 2 মেরুতে বিনতি কোণের মান 90 ডিগ্রি হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যদি লেন্সের সূত্র ভুল হয় তাহলে কোন সংরক্ষণ সূত্রটির অস্তিত্ব থাকবে না? দেখো আমরা করেছিলাম লেন্সের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেন্সের সূত্র। তাহলে লেন্সের সূত্র যদি না থাকে তাহলে শক্তি সংরক্ষণ সূত্রের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, দেখো এর পরে একটা কোশ্চেন ছিল, বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত? দেখো ক্ষমতা গুণক সমান আমরা কি জানি কস থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে এসি প্রবাহের ক্ষেত্রে এসি ভোল্টেজ এবং এসি প্রবাহের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। ঠিক আছে, আর বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম, যে এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়। তাহলে ক্ষমতা গুণক কস থিটা সমান কস 0 ডিগ্রি, তাহলে কস 0 সমান 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যদি কোনো গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল দর্পণটির একই দিকে হয় তাহলে দর্পণটার প্রকৃতি কী হবে? যদি অনুবন্ধী ফোকাস যুগল একই দিকে হয় তাহলে কি হবে, তার সদ্বিম্ব গঠিত হবে। আর সদ্বিম্ব শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রেই গঠিত হয়, তার মানে দর্পণটার প্রকৃতি হবে অবতল। ঠিক আছে, আর তরঙ্গ মুখের উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য, যেহেতু তরঙ্গ মুখের উপর অবস্থিত দুটি বিন্দু একই দশায় থাকে, তাহলে তাদের মধ্যে দশা পার্থক্য ফেজ ডিফারেন্স কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে? দেখো আমরা জানি যে অর্ধপরিবাহীটাকে বিপরীত বায়াসে যুক্ত করলে সেটা খোলা সুইচের মতো আচরণ করে। ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহীটিকে আমরা কি করতে হবে? বিপরীত বায়াসে যুক্ত করতে হবে। অথবা দিয়ে একটা কোশ্চেন বলেছে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপতি পার্থক্যের কত? শক্তিপতি পার্থক্য কত? আমরা কি জানি যে ভ্যালেন্স ব্যান্ড আর ইন্ডাকশন ব্যান্ড, এই দুটো ব্যান্ডের মধ্যে
ওভারল্যাপ হলে সেটা পরিবাহী হয়, ডিস্টেন্স খুব বেশি হলে সেটা অন্তরক হয়, আর যদি ডিস্টেন্স মিডিল একটা হয় তাহলে সেটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হয়। অর্ধপরিবাহী কী কী আছে? জার্মেনিয়াম আর সিলিকন। জার্মেনিয়ামের জন্য এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে পার্থক্য, সেটা 0.67 ইভি, 0.67 ভোল্টেজ শক্তি পার্থক্য থাকে। আর সিলিকনের ক্ষেত্রে থাকে 1.11 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ওকে, আমরা সবকটা সলভ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, এই ভিডিওতে আমার তোমার জন্য যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে বোর ম্যাগনেটনের ভ্যালু কত যখন n=1, অর্থাৎ কে কক্ষের ক্ষেত্রে বোর ম্যাগনেটনের ভ্যালু কত। জাস্ট ভ্যালুটা বললেই হবে, ভ্যালুটা কমেন্ট করলেই হবে। ঠিক আছে, ওকে ওকে, আজকের ভিডিও এত দূর। পরের দিন আমরা 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই ভিডিওটা দেখে নিও আর খুব ভালো করে পড়াশোনা করো। ওকে।